পল্লবীকে চাকরি পাইয়ে দিয়ে পল্লবীর মন জিতে নিল আদি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদি চলে এসেছিল পল্লবীর বাড়িতে, আর অন্যদিকে দেখা যায় সম্রাট রীতিমতো ঝিনুককে সারপ্রাইজ দেবে বলে পুরো বাড়িতে লোডশেডিং করিয়ে দেয়। আর অন্ধকার দেখে ঝিনুক তো খুবই ভয় পেয়ে যায়। ঝিনুক রীতিমতো চিৎকার করতে থাকে আর বলে, আমি অন্ধকারকে খুব ভয় পাই, সম্রাটকে ফোনটা করছি, সম্রাট ফোন ধরছে না কেন, এই বলেই ভীষণই ভয় পেতে থাকে। আর অন্যদিকে সম্রাট এসে ঝিনুককে দারুণ সুন্দর একটা সারপ্রাইজ দেয়, যেই সারপ্রাইজটা দেখে একেবারে অবাক হয়ে যায় ঝিনুক নিজে, আর বলে, তুমি আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রেখেছো সম্রাট, আমার তো দারুণ লাগছে। সম্রাট তখন বলে, তোমার জন্য এইটুকু করব না তো আর কার জন্য করব? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কার সাথে কথা বলছিলে তুমি, আর যার জন্য আমাকে রীতিমতো হোল্ড করে দিয়েছিলে? কী হলো, চুপ করে থেকো না, বলো। সেদিনের যেই বন্ধুকে তুমি ফোন করেছিলে, আবার তুমি সেই বন্ধুকেই ফোন করেছিলে? এরপর সম্রাট নিজের হাতেই কাচের গ্লাসটা ভেঙে ফেলে। আর এসব দেখার পর ঝিনুক বুঝতে পারে সম্রাট কোনো সাধারণ মানুষ নয়, কারণ সম্রাটের সব কিছুই খুবই আলাদা। আর এটা ঝিনুক যত দিন যাচ্ছে ততই খুব ভালো মতন উপলব্ধি করতে পারছে। এরপরই সম্রাটের এই অবস্থা দেখে ঝিনুক বুঝতে পারে সম্রাট খুব রেগে রয়েছে এই ব্যাপারটা নিয়ে। তাই সম্রাটকে চুপি চুপি করে আস্তে আস্তে বুঝিয়ে সুঝিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। এর মাঝখানেই পল্লবী তো চিন্তাভাবনা করতে থাকে কি করে সব কিছু ম্যানেজ করবে। মিঠির এত বড় একটা চিকিৎসা, আর সেই চিকিৎসার জন্য লাগবে 50,000 টাকা করে প্রতি মাসে। তাই সেই চিকিৎসাটা যাতে করাতে পারে সেই জন্য একটা চাকরিতে যাবে বলে ঠিক করেছে, ইন্টারভিউ দিতে। সেই মুহূর্তেই চলে এসেছিল আদি। আদি তো ঠাকুরের কাছে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছে, আর পল্লবী বলে, ব্যাস বেরোনোর সময় চলে এসেছে। এই লোকটাকে আমি কোনোভাবেই সহ্য করতে পারি না, আর এই লোকটা বারবার করে চলে আসবে, কি যে লাভ পায় কে জানে। তখনই কমলা বলে, আদি তুমি খুব ভালো সময় এসেছো, জানো আজকে পল্লবী পরীক্ষা দিতে যাচ্ছে চাকরির। যদি একবার চাকরিটা পেয়ে যায় তাহলে তো একেবারে মন খুশিতে ভরে যাবে। আচ্ছা আদি, তুমি ওকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারবে তোমার বাইকে করে? আদি বলে, কাকিমা শুধু বাস স্ট্যান্ড কেন, কোথায় পরীক্ষা সিট পড়েছে শুধু একটু বলে দাও, আমি সেইখানে নিয়ে আসবো আবার দিয়ে আসবো। পল্লবী তখন বলে, কোনো দরকার নেই, আমি এমনিতেই চলে যেতে পারবো। কমলা তখন বলে, কেন পল্লবী? আরে বাবা, আদি যখন আছে তখন সমস্যা কোথায়? তুই যা, আদি তোকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। আদি তুমি যাও তো ওর সাথে। এরপরে আদি বলে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপরেই আদি তাড়াতাড়ি করে রেডি হয়ে গাড়িতে বসে পড়ে, আর পল্লবীকে বলে, কি হলো ম্যাডাম, আসুন, কাকিমা আমাকে দায়িত্ব দিয়েছে, আর আমি সেই দায়িত্ব পালন করব না সেটা কি হতে পারে বলুন? না না, এই দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে। আর সেই মতোই রীতিমতো পল্লবী গাড়িতে উঠে পড়ে, আর আদি পল্লবীকে নিয়ে বেরিয়ে পড়ে ইন্টারভিউ দিতে নিয়ে যাবে বলে। অন্যদিকে ঝিনুক অনেকবার রণকে ফোন করে, কিন্তু রণ কোনোভাবেই আর ফোনটা ধরে না, আর ভাবে কিছুতেই সে ঝিনুকের ফোন ধরবে না। ঝিনুকের ফোন ধরলে সে দুর্বল হয়ে পড়বে, আর কোনোভাবে যদি মুখ ফসকে বলে দেয়, তাই কিছুতেই ফোন ধরবে না বলে ঠিক করেছে রণ। এর মাঝখানেই ঝিনুক এতবার ফোন করতে থাকে। অন্যদিকে সবটাই তো দেখতে পাচ্ছে সম্রাট, আর ভাবে ঝিনুক কার সাথে কথা বলার জন্য এরকম ছটপট করছে। ওর ব্যাপারগুলো ঠিক বুঝে উঠতে পারছি না, বড্ড বেশি অচেনা লাগছে, কেমন যেন মনে হচ্ছে। কিন্তু আমার আর ঝিনুকের মাঝখানে যেই আসুক না কেন, আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। কী যে শাস্তি তাকে আমি দেব সেটা শুধুমাত্র আমিই জানি। এর মাঝখানেই পল্লবী তো চলে গেছে ইন্টারভিউ দিতে, আর সেখানে যিনি ইন্টারভিউতে ছিলেন সেই স্যার বলে, আপনি এতগুলো টাকা রেখেছেন, মানে আমি 20,000 টাকার বেশি আপনাকে দিতে পারবো না। কিন্তু পল্লবী বলে, স্যার আমার মেয়ের একটু রোগ আছে, ওকে আমরা চাইছি সুস্থ করাতে, বিশেষ করে ওর পায়ের জন্য আমার অনেকগুলো টাকা খরচা হবে প্রতি মাসে, তাই আমার এটা চাহিদা, মানে এইটুকু আমার দরকার। আর এটা শোনার পরে আদি লুকিয়ে লুকিয়ে পল্লবীর কথাগুলো শুনে নিয়েছিল। আদি বুঝতে পারে মিঠির জন্য পল্লবী ঠিক কিভাবে তার চাকরিটা মানে যাতে পায় সেইভাবে আর্জি জানাচ্ছে। কিন্তু সেই স্যার বলেন, না ম্যাডাম,
আমরা আপনাকে অন্য কোথাও রেফার করতে পারি, আমাদের এখানে এটা আপাতত এখন হবে না। আর এটা শোনার পরেই পল্লবী তখন বলে, স্যার একটাবার অন্তত ভেবে দেখুন, যদি কোনোভাবে ম্যানেজ করা যায়। কিন্তু স্যার বলে দেয়, না ম্যাডাম সেটা সম্ভব নয়, যদি হতো তাহলে আমি অবশ্যই আপনাকে বলে দিতাম। পল্লবী তারপর বেরিয়ে যায়। আদি তারপরে স্যারের কাছে যায় আর বলে, আপনারা তো দেখছি খুবই ডেঞ্জারাস একটা মহিলা, যিনি কিনা তার মেয়ের জন্য এতগুলো কথা আপনাকে বলল, আর তারপরেও আপনি তাকে সেই স্যালারিটা দিতে রাজি হলেন না। তখন সে বলে, আপনি প্রলয়বাবুর ছেলে না আদিত্য চক্রবর্তী? আসলে আমাদের কাছে না অতটা টাকা নেই, আমরা দিতে পারবো না। আদি বলে, ঠিক আছে 50,000, আপনি 20,000 টাকা দেবেন, আমি 30,000 দেবো, টোটাল 50,000 টাকা ওনাকে অফার করবেন, বুঝতে পেরেছেন? নিন ফোনটা করুন। এরপরে পল্লবীকে ফোন করে, কিন্তু পল্লবীর ফোনটা সেই অফিসের মধ্যেই পল্লবী ফেলে চলে গেছে। আর এদিকে পল্লবী তো খুবই কান্নাকাটি করতে থাকে আর ভাবে কি করে মিঠির চিকিৎসাটা করাবে। একটু একটু করে এগোচ্ছে আর তখন ভাবে কি করে সম্ভব। তারপরে বুঝতে পারে সে ফোনটা না নিয়ে চলে এসেছে, তাই আবারও ফোনটা নিতে ফিরে যায় সেই স্যারের কাছে। আর আদি ততক্ষণে লুকিয়ে পড়ে। এরপরেই স্যার বলে, আমি তো আপনাকেই খুঁজছিলাম, ফোনও করেছিলাম, দেখলাম ফোনটা ফেলে গেছেন, এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনাকে আমরা 50,000 টাকা স্যালারি দেবো। আর এটা শোনার পর তো পল্লবী বিরাট খুশি হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনি নিজেও জানেন না যে আপনি আমার কত বড় উপকার করেছেন, এবারে আমি আমার বাচ্চাটার চিকিৎসাটা ঠিকঠাকভাবে করাতে পারবো। পল্লবী তো খুবই খুশি, বাড়িতে মিষ্টি নিয়ে যাবে বলে ঠিক করে। তখনই আদি বলে, আরে বাবা 20-30টা মিষ্টিতে কি হবে, 50টা মিষ্টি লাগবে। দোকানদারকে বলে 50টা মিষ্টি দিতে। আর ততক্ষণে আদি সাইডে চলে যায় আর পল্লবী ফোন করে মিস্টার চক্রবর্তীকে, অর্থাৎ মিঠি যার সাথে ছিল, যাকে রীতিমতো ভালো আঙ্কেল বলে। এরপরেই আদি বলে, কি ব্যাপার হলো, পল্লবী আমার ফোনে ফোন করছে, বুঝতে পারছে না নাকি যে আমি হলাম সেই মিস্টার চক্রবর্তী, অর্থাৎ আদিত্য চক্রবর্তী। এরপর পল্লবী বলে, মিস্টার চক্রবর্তী আপনি তো বলেছিলেন আমাকে হেল্প করবেন, আমাকে একটা বিষয় হেল্প করতে পারবেন? একটা ছেলে না আমাকে খুব বিরক্ত করে, জ্বালায়, ওকে যদি একটু টাইট দিতে পারতেন খুব ভালো হতো। রীতিমতো আদিকেই ডাকছে, আদিকে নিজে জব্দ করার জন্য। আদি ততক্ষণে পুরোটা বুঝে যায় যে ঠিক কী বলতে চাইছে পল্লবী। আর তখনই পল্লবী বলে, কি মিস্টার চক্রবর্তী পারবেন তো এটুকু হেল্প করতে? আদি বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি যেমন যেমন বলেছেন তেমন তেমনই হবে। কিন্তু পল্লবী তো জানেই না যে মিস্টার চক্রবর্তী হলো আদিত্য চক্রবর্তী, যে কিনা অলরেডি পল্লবীর সামনে সবসময় দাঁড়িয়ে রয়েছে। এরপর পল্লবী ভাবে, যেভাবেই হোক না কেন কোনোভাবেই আমি ওই কিছুতেই প্রীতির ভাইকে ছাড়তে পারবো না, ও খুব বাড়াবাড়ি করে। এরপর আদি তো খুবই খুশি হয়ে যায় এটা ভেবে যে পল্লবী রীতিমতো আদিকেই জব্দ করার জন্য আদিকেই বলেছে। এরপরে আদি পল্লবীকে বাড়িতে দিয়ে আসে আর তারপর পল্লবীর এই খুশির খবরটা শুনে বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয়ে যায়। এদিকে ঝিনুক সম্রাটকে প্রশ্ন করে, তুমি এই লকটা কি আমার সামনে এক রকমের দেখাও, কিন্তু আমি এই লকটা খুলতে পারি না কেন সম্রাট? তুমি ইচ্ছে করে এই কাজটা করো। আর সম্রাট বুঝতে পারে ঝিনুক তাকে সন্দেহ করছে।